প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো। আমাদের এখন অনলাইন ল্যাব ক্লাস, অষ্টম শ্রেণীর বিজ্ঞান। আর আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া অধ্যায় আলোচনা করতে গেলে আমাদের প্রথমে মৌলসমূহের প্রতীক, সংকেত, যোজনী এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই প্রতীক, সংকেত, মৌল, যোজনী সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীতে ধারণা একটা পেয়েছো। তারপরেও আমি আজকে আরেকটু আলোচনা করব। বিজ্ঞানীরা পৃথিবীর সকল পদার্থকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সকল পদার্থকে কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করছে। সকল পদার্থ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে তা আমরা জানি, এবং যৌগিক পদার্থ কাকে বলে সেটাও আমরা জানি। তারপরে রিপিট করি, যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র সেই পদার্থই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ তার ভিতরে পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। আর এই মৌলিক পদার্থ এ পর্যন্ত আবিষ্কৃত, এই পর্যন্ত মোট সন্ধান পাওয়া গেছে বা আবিষ্কৃত সব মিলে মৌলিক পদার্থ হচ্ছে 118টি। তাহলে 118টি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ ধারণা পাইলাম, যৌগিক পদার্থ ধারণা পাইলাম। এবার হচ্ছে প্রতীক। এই মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের যে প্রতীকগুলো, প্রতীক কাকে বলে? প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম, ইংরেজি বা ল্যাটিন নাম হতে পারে, ইংরেজি নামের বা ল্যাটিন নামের প্রথম এক বা দুই অক্ষর সংক্ষেপে প্রকাশ করা হয়। এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। যেমন আমরা উদাহরণ দিতে পারি প্রতীক, হাইড্রোজেন। হাইড্রোজেনের ইংরেজি বানান এইচ চলে আসে প্রথমে, দেখো। তাই হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। তারপরে বলতে পারো হিলিয়াম। হিলিয়ামের প্রতীক হচ্ছে এইচ ই। তারপরে বলতে পারো লিথিয়াম, এর প্রতীক হচ্ছে এল আই, লিথিয়াম। তাহলে প্রথম এক বা দুই দ্বারা। তারপর আমাদের খুব পরিচিত একটা জিনিস কার্বন, তারপরে আছে অক্সিজেন ও, তারপরে নাইট্রোজেন এন। এই সবগুলো হচ্ছে প্রতীক। তাহলে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, যেমন সোডিয়ামের নাইট্রিয়াম, এর এটা হচ্ছে ল্যাটিন নাম, যার সংক্ষিপ্ত রূপ এন এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটা হচ্ছে নাইট্রিয়ামের এন এ দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে ল্যাটিন নামের প্রথম দুই অক্ষর। একইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো হচ্ছে প্রতীক। তাহলে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম এক বা দুইটা অক্ষর দ্বারা সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। প্রতীকের পরে আসে সংকেত। প্রতীক হচ্ছে, আমি আরেকটু যদি উল্লেখ করি, প্রতীক হচ্ছে পরমাণুর সংক্ষিপ্ত রূপ। প্রতীক মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপ। আর সংকেত কি জিনিস? সংকেত হচ্ছে মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে সংকেত কি? সংকেত আর প্রতীকের পার্থক্যটা কি? প্রতীক মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপ। আর সংকেত হচ্ছে মৌলের বা যৌগের, এটা ছিল পরমাণুর আর এটা হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ যেমন একটু আগে আমি সংক্ষিপ্ত রূপ, পরমাণু সংক্ষিপ্ত রূপ হাইড্রোজেনকে দ্বারা প্রকাশ করছি, তারপর হিলিয়াম দ্বারা প্রকাশ করছি, নাইট্রোজেন দ্বারা প্রকাশ করছি। একইভাবে এটা প্রতীক হচ্ছে মৌলের পরমাণু সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। এই হাইড্রোজেন অণু কয়টা হাইড্রোজেন দ্বারা? দুইটা হাইড্রোজেন দ্বারা।
দুইটা হাইড্রোজেন পরমাণু দ্বারা একটা অণু গঠিত হয়। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। একইভাবে ক্লোরিন, এটা আমরা বলতে পারি দুটো Cl পরমাণু দ্বারা একটা ক্লোরিন অণু গঠিত হয়, একে বলবো Cl2। একইভাবে নাইট্রোজেন অণুর সংকেত N2, দুটো নাইট্রোজেন পরমাণু দ্বারা এই নাইট্রোজেন অণু গঠিত হয়, তাই নাইট্রোজেনের সংকেত N2। একইভাবে অক্সিজেন। তাহলে আমরা এই সংকেতগুলো শিখলাম যে মৌলের পরমাণু সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক, আর মৌলের বা যৌগের যোজনী কাকে বলে। কারণ রাসায়নিক বিক্রিয়া করতে গেলে আমাদের, বা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা পাইতে গেলে আমাদের প্রথমে মৌলিক পদার্থ সম্পর্কে জানতে হবে, যৌগিক পদার্থ সম্পর্কে জানতে হবে। এবার মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়, দ্যাট মিন্স প্রতীক, সংকেত, এইগুলো সম্পর্কে জানতে হবে। এবার জানতে হবে যেটা খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে যোজনী। কারণ এই যোজনীর উপর ডিপেন্ড করেই তৈরি হয় যে যৌগের অণুটা কিভাবে গঠিত হবে বা যৌগের অণুর সংকেতটা কেমন হবে। যোজনীর উপর ডিপেন্ড করে যে একটা যৌগ রাসায়নিক বিক্রিয়া করে একটা যৌগ বা পদার্থ বা উৎপাদ তৈরি হবে, সেই উৎপাদটা সংকেতটা কেমন হবে সেটা নির্ভর করে যোজনী। তাহলে আমরা এবার জানবো যোজনী কি। আমরা ছোট কাল থেকে বলতে গেলে ক্লাস 6 থেকে একটা বিক্রিয়া দেখছি যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, এইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, এটা আমরা জানি। এই বিক্রিয়ায় কি হয়েছিল আমরা জানছিলাম যে সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে কি ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ, এর ফলে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। এটাই একটা বিক্রিয়া, একটা রাসায়নিক বিক্রিয়া। একইভাবে ইলেকট্রন শুধু ত্যাগ আর গ্রহণ না, ভাগাভাগির মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া হয়। তাহলে যোজনীর সংজ্ঞা হচ্ছে আমি এইভাবে দেবো যে কোনো মৌল যৌগ অণু গঠনকালে তারা ইলেকট্রন বর্জন গ্রহণ এবং ভাগাভাগির মাধ্যমে ভাগাভাগি করার ক্ষমতাকে আমরা যোজনী বলতে পারি। তাহলে কোনো মৌল যৌগ বা অণু গঠনকালে ইলেকট্রন ত্যাগ গ্রহণ ও ভাগাভাগির ক্ষমতাকে আমরা যোজনী। যোজনী আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় যোজ্যতা। যোজনী বা যোজ্যতা বলবো। সাধারণভাবে সবসময় হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক। কার যোজনী? হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক। আবার ক্লোরিনের যোজনী হচ্ছে এক। এই যোজনী কার যোজনী কত, এটা আমরা বুঝতে গেলে হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে কোনো পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন যুক্ত থাকবে ওই পরমাণুর যোজনী তত। আমি বিষয়টা এক নাম্বার একটু লিখতে পারি। নাম্বার 1, কোনো একটি মৌলের পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত থাকবে ওই মৌলের যোজনী তত। তাহলে কোনো একটা মৌলের পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত থাকবে ওই মৌলের যোজনী তত। আমরা ধরে নাও H2O, এখানে অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে? 2টা। তাহলে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেন সমান 2। যদি
আমরা আরেকটা জিনিস দেখাতে পারি, HCl, এটা কমন বিষয় কারণ আমরা দুইটা উল্লেখ করে দিয়েছি দুজনের যোজনী তাই। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী কত, যেহেতু হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত আছে, হাইড্রোজেন যোজনী 1, আবার ক্লোরিন কার সাথে যুক্ত আছে, হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে বলছি কোন পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে তার যোজনী তত, তাহলে হিসেবে ক্লোরিনের যোজনী কত, 1। একইভাবে কোন পরমাণু যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হবে, তখন এইটা পরমাণু ধরে নিলাম, তাহলে তার যোজনী তত, তাহলে হাইড্রোজেন যোজনী কত, 1। সেম ভাবে আমরা আরেকটা করতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্ষেত্রে আমি বলছি কোন একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণু যুক্ত থাকবে তার যোজনী তত। তাই এই পরমাণুর সাথে কয়টা ক্লোরিন পরমাণু, 2টা। তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী কত, 2। এরকম আমরা এভাবে করতে। আরেকটা কথা আছে, আমরা 1 নাম্বার একটা রুল দেখলাম, 2 নাম্বার রুল হচ্ছে একটি মৌলের পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকে ওই অক্সিজেন পরমাণুর দ্বিগুণ সংখ্যা ওই অক্সিজেন পরমাণুর দ্বিগুণ সংখ্যা হলো ওই মৌলের যোজনী সংখ্যা। একটা মৌলের পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকে ওই অক্সিজেন পরমাণুর দ্বিগুণ সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী সংখ্যা। উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি, কার্বন ডাই অক্সাইড। এই কার্বনের সাথে কয়টা অক্সিজেন যুক্ত আছে, 2টা। তাহলে অক্সিজেন পরমাণু যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে তার দ্বিগুণ, তাহলে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে তার দ্বিগুণ। তাহলে অক্সিজেন যুক্ত আছে কয়টা, 2টা, তাহলে তার দ্বিগুণ কয়টা, মানে যে ক্ষেত্রে আমি এখানে যে ক্ষেত্রে হাইড্রোজেন আর ক্লোরিন থাকবে না সেই ক্ষেত্রে আমি অক্সিজেনের ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের দ্বিগুণ মানে কার্বনের যোজনী কত, 2 দ্বিগুণই 4। একইভাবে ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ, এই ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী কত, একটা অক্সিজেন পরমাণু যুক্ত আছে, তাহলে 1 এর 2 দ্বিগুণ কত, অবশ্যই 2, তাহলে ক্যালসিয়ামের যোজনী কত, 2। আশা করি আমরা যোজনী সম্পর্কে ধারণা পেলাম। তার মানে ওভারঅল কথা হচ্ছে কোন মৌলের একটা পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন পরমাণু বা যতগুলো ক্লোরিন পরমাণু যুক্ত থাকবে ওই সংখ্যা হচ্ছে ওই মৌলের সংখ্যা। এবার হাইড্রোজেন আর ক্লোরিন যদি না থাকে সেক্ষেত্রে কোন মৌলের পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে সেই অক্সিজেন পরমাণুর দ্বিগুণ সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী সংখ্যা। সেটা আমরা হিসাব দেখালাম। এবার আমরা একটু যাব যৌগমূলক নিয়ে। আমাদের বইয়ের ছকে যোজনীর অনেকগুলো ছক করে দেওয়া আছে, যেমন দেখো যোজনীর ধাতু অধাতু মূলক সম্পর্কে ধারণা দেওয়া আছে। ধাতু অধাতু সম্পর্কে আমরা জানি, যৌগমূলক সম্পর্কে আমাদের একটু ধারণা ঘাটতি আছে, সেই যৌগমূলক সম্পর্কে একটা ধারণা দেব তোমাদের। যৌগমূলক হচ্ছে কি, তোমরা তোমাদের বইয়ের ছকে একটা জিনিস দেখো, যৌগমূলকের একটা সংকেত দিয়ে আমি পরে আগেরটা লিখে পরে কিভাবে এটা হলো বা কি কেমন ভাবে আমি প্রকাশ করব যে যৌগমূলক কি জিনিস। এই একটা সংকেত আছে, আরেকটা সংকেত আছে, এরকম একটা সংকেত আছে, আরো সংকেত আছে, নাইট্রেট, এইগুলোকে আমরা বলি যৌগমূলক। খেয়াল করো,
এখানে মূলত কে কে যুক্ত হয়েছে আমি এইটা নিয়ে বিবেচনা করি। একটা নাইট্রোজেন, তিনটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন আয়ন। এই তিনজন মিলেই, এই তিন ধরনের জিনিস মিলেই কিন্তু এটা তৈরি হয়েছে। তাহলে আমরা এইখান থেকেই সংজ্ঞা করব, এটা একটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল, কিন্তু এটা একটা আয়ন। কারণ মৌলের প্রতীকের উপর যদি চার্জ থাকে সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাহলে ওই চার্জ বিশিষ্ট প্রতীক যে মৌলের আমরা বলবো আয়ন। তাহলে এর উপরে একটা ধনাত্মক চার্জ আছে, অবশ্যই এটা আয়ন। তাহলে এটা কি কি দ্বারা গঠিত হয়েছে? একটা মৌল, একটা মৌল, এখানে আর তিনটা হাইড্রোজেন মৌল আর একটা হাইড্রোজেন আয়ন। এই সবাই মিলে একজন তৈরি হয়েছে না? সবাই মিলে কয়জন তৈরি হয়েছে? একজন তৈরি হয়েছে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি একাধিক মৌলের, আমরা কি বলতে পারি? একাধিক মৌলের, একের অধিক হয়েছে তো, এই হচ্ছে একাধিক মৌলের, একাধিক মৌলের কতিপয় আয়ন, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন। এই আয়নটা কি? হাইড্রোজেন পরমাণুর আয়ন। তাহলে একাধিক মৌলের একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পর মিলিত হয়ে একগুচ্ছ পরমাণু গঠন করে, এবং ওই পরমাণু গুচ্ছ যখন একটি মৌল বা আয়নের ন্যায় আচরণ করে, একটি মৌল বা আয়নের ন্যায় আচরণ করে, তখন তাকে বলবো আমরা যৌগমূলক। আমি কথাটা আবার বলি, একাধিক মৌলের, একটা মৌল একটা মৌল, তাহলে একের অধিক তো, একাধিক মৌলের কতিপয় মানে সংখ্যা বেশ কয়েকটা সংখ্যা কতিপয় পরমাণু বা আয়ন হয়ে, আমি কতিপয় বাদ দিয়ে আমি বলতে পারি একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পর মিলিত হয়ে একগুচ্ছ পরমাণু, একগুচ্ছ পরমাণু ন্যায় আচরণ করে, একগুচ্ছ পরমাণু গঠন করে। সেই পরমাণু গুচ্ছ যখন একটি মাত্র মৌলের পরমাণু বা আয়নের ন্যায় আচরণ, সেইটাই হচ্ছে আমাদের যৌগমূলক। তাহলে একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পর যুক্ত হয়ে একগুচ্ছ পরমাণু গঠন করে, সেই একগুচ্ছ পরমাণু যখন একমাত্র পরমাণু বা আয়নের ন্যায় আচরণ করে, তখন তাকে আমরা বলবো যৌগমূলক। কি করে এটা একগুচ্ছ পরমাণু ন্যায় আচরণ করে? এটা একটা সংকেত আমি দেখাই দিই, বিক্রিয়া দেখাই দিই। যেমন অ্যামোনিয়াম আয়ন, এই আয়নটা ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে, কোন আয়নের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো তো, এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুই পার্ট যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা একজনের ন্যায় আচরণ করতেছে, এবং সে এই একজনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। তাহলে এটা একটা যৌগমূলক। এবার আমরা আণবিক সংকেতের কিছু নিয়ম আমরা শিখব। আণবিক সংকেতের নিয়ম শেখার আগে, আণবিক সংকেতটা মূলত এরকম, দুইজন বন্ধু পরস্পর ঘাড়ে হাত দিয়ে হাঁটলে যেমন দেখায়, এরকম মনে করো আমার পাশে একজন বন্ধু আছে, তার ঘাড়ে হাত দিয়ে আমি হাঁটছি, তাহলে আমার হাত তার ঘাড়ে, তার হাত আমার ঘাড়ে, মানে এই হাতকে আমি যোজনী বলবো, এই হাতকে আমি যোজনী বলবো। তার মানে পরমাণু যখন কোনো দুটো পরমাণু পরস্পর বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে, তখন উক্ত যৌগের একজনের যোজনী আরেকজনের ঘাড়ে আর আরেকজনের যোজনী আরেকজনের ঘাড়ে উঠে যায়। যদি একটা এ হয় আরেকটা বি হয়, এই এ আর বি যদি যুক্ত হয়ে বির যদি যোজনী হয় ওয়াই, তাহলে একটা ওর ঘাড়ে চলে যাবে, তাহলে কি হবে? ওয়াই এক্স। কথাটা বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে সংকেত গঠিত হবে এরকম। এখন কথা হচ্ছে, যদি যদি দুটো পরমাণু, যখন দুটো পরমাণু পরস্পর বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে, এবং ওই পরমাণু দুটোর যোজনী যদি একই থাকে, তাহলে সেই যোজনী লেখার কারোর যোজনী লেখার প্রয়োজন নেই। যেমন হাইড্রোজেন ক্লোরিন কি? হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেনের যোজনী কত? 1,
ক্লোরিনের যোজনী কত 1। যেহেতু এদের দুইজনেরই যোজনী একই, তাই এদেরকে কোনো যোজনী লেখার প্রয়োজন নেই। সেম ভাবে আমাদের ক্যালসিয়াম আর অক্সিজেন, আমরা যোজনী যখন দেখছি তখন আমরা ক্যালসিয়ামের যোজনীও দেখছি, অক্সিজেনের যোজনীও দেখছি। তাহলে এই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে যেহেতু এদের দুইজনের যোজনী সেম, সেক্ষেত্রে এদের যোজনী প্রকাশ করার প্রয়োজন নেই। এইটা হচ্ছে আমাদের আণবিক সংকেত লেখার ফার্স্ট ধাপ। দ্বিতীয় ক্ষেত্রে আছে যদি উভয় ক্ষেত্রে এমন একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা উভয় ক্ষেত্রে যোজনীকে ভাগ করা যায়, তাহলে সেই ভাগফল দুই পরমাণুর পাশে আমরা লিখে দেব। যেমনটা হচ্ছে এরকম যে কোন মৌলের যোজনী, যেমন কার্বন ডাই অক্সাইড দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। কার্বন ডাই অক্সাইডের উদাহরণ দিতে গেলে আমাদের অক্সিজেনের যোজনী কত 2, আর দ্বারা ভাগ করলে এই যে ভাগফল দুইটার ভিতরে যায়, এই যোজনীকেও ভাগ করা যায়, এই যোজনীকেও ভাগ করা যায়। দেখো যে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায় কিনা। 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করা যায়, তাহলে কার্বনের ক্ষেত্রে থাকে 1 আর অন্ত লেখার প্রয়োজন নেই CO2। তাহলে এমন কোন নির্দিষ্ট সংখ্যা যদি থাকে যে সংখ্যাটি উভয় পরমাণু যোজনীকে ভাগ করলে এবং একটা পূর্ণ মান পাওয়া যাবে, তাহলে সেই ভাগফল আমরা বসায় দেবো। তাহলে সেই ভাগফল হচ্ছে এই একে উভয় পরমাণুকে আমরা 2 দ্বারা ভাগ করলে দুইটা পূর্ণ মান পাওয়া যাবে এবং সেইটা পূর্ণ মান এই। এবার যদি কোনো পরমাণুর যোজনী ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ তাই কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে মান পাওয়া যায়, কোনো পূর্ণ মান আসে না, সেক্ষেত্রে যার যোজনী যা সেটা আমরা বসায় দেব। তোমাদের বইয়ে এই ক্ষেত্রে উদাহরণ এরকম দেওয়া আছে যে যদি এ এর যোজনী x আর b এর যোজনী y হয়, তাহলে এদের যেহেতু ভাগ করা যায় না, সেক্ষেত্রে এরকম কিছু একটা তোমাদের বইয়ে আছে। অর্থাৎ এটাকে উদাহরণ যদি দিই, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা খেয়াল করি, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই ক্ষেত্রে 2 আর 3 কে এমন কোন সংখ্যা আছে যে 2 আর 3 কে ভাগ করলে একটা পূর্ণ মান পাওয়া যাবে? এই উভয়কে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং উভয় ক্ষেত্রে একটা পূর্ণ মান পাওয়া যাবে। এরকম কোন সংখ্যা নাই যে 2 আর 3 উভয়কে ভাগ করবে এবং উভয় ক্ষেত্রে পূর্ণ মান পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা এই দুটো মৌলকে পাশাপাশি লিখব। পাশাপাশি লেখার পরে অক্সিজেন বলছে কি, অক্সিজেন আর অ্যালুমিনিয়াম দুই বন্ধু, অ্যালুমিনিয়ামের হাত যাবে অক্সিজেনের ঘাড়ে আর অ্যালুমিনিয়ামের হাত যাবে অক্সিজেনের ঘাড়ে আর অক্সিজেনের হাত যাবে অ্যালুমিনিয়ামের ঘাড়ে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, তাহলে সেই হাতটা কোথায় যাবে অক্সিজেনের ঘাড়ে, আর অক্সিজেনের যোজনী কত 2, সেটা আসবে কোথায় অ্যালুমিনিয়ামের ঘাড়ে। এইটা হচ্ছে আমাদের আণবিক সংকেত লেখার নিয়ম। এবার আমাদের রাসায়নিক সমীকরণ নিয়ে আমরা একটা আলোচনা করব। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিবরণ দিতে গেলে আমাদের রাসায়নিক সমীকরণ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। রাসায়নিক সমীকরণ হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়াকে দুটো অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে বিক্রিয়ক অংশ, বিক্রিয়ক পদার্থ, আরেকটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। একটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এই বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থকে
কয়েকটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেমন তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর যদি বিক্রিয়ক পদার্থ একের অধিক থাকে তাহলে তাদের মধ্যে যোগ চিহ্ন, এবং বিক্রিয়ক পদার্থ যদি একের অধিক থাকে তাদের মধ্যে যোগ চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থকে কয়েকটি চিহ্ন, যেমন আমরা বলতে পারি যোগ চিহ্ন, সমান চিহ্ন, তীর চিহ্ন দ্বারা প্রকাশ করাকে বলবো আমরা রাসায়নিক সমীকরণ। উদাহরণ হিসেবে আমরা একটা জিনিস দেখাতে পারি, সালফার প্লাস অক্সিজেন সমান সমান সালফার ডাই অক্সাইড। এটা হচ্ছে একটা রাসায়নিক সমীকরণ। আমাদের আজকে আমরা এইখানে এই পর্যন্ত এই ক্লাসটা রাখবো, এবং তোমরা যেটুকু শেখালাম এটা বাড়িতে প্র্যাকটিস করো। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে এই অধ্যায়টা আরো আগাবো। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।